আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন প্রজন্ম টেলিভিশন প্রাইম নিউজ। আপনাদের সাথে আমি আছি তানজিলা টুইঙ্কেল। শুরুতেই থাকছে বেস্ট মাই ফ্লাইট সংবাদ শিরোনাম। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করলো ইসরায়েল, দক্ষিণ গাজায় চালালো বিমান হামলা। গণতন্ত্র রক্ষায় যুক্তরাষ্ট্রের নো কিংস ব্যানারে ট্রাম্প বিরোধী ব্যাপক বিক্ষোভ। রাফা ক্রসিং বন্ধ রাখার ঘোষণা, নেতানিয়াহুর হুমকি মুখে যুদ্ধবিরতি। হাইপার স্পেকট্রাল স্যাটেলাইট উৎক্ষেপণ করলো পাকিস্তান। 150 কোটি রুপির বিজ্ঞাপনের চুক্তির মাধ্যমে আলোড়ন সৃষ্টি করেছেন রণবীর সিং। ক্রিকেটারের মৃত্যু নিয়ে আইসিসির মন্তব্যে ক্ষুব্ধ পাকিস্তান। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। রোববার গাজার দক্ষিণাঞ্চলে ইসরায়েলি যুদ্ধ বিমান থেকে অন্তত দুবার হামলা চালানো হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। যদিও ইসরায়েলের এক সামরিক কর্মকর্তা ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন ও ইসরায়েলি বাহিনীর ওপর হামলার অভিযোগ করেছেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি-কে প্রত্যক্ষদর্শী দুই ফিলিস্তিনি বলেছেন, দক্ষিণ রাফা শহরের ইসরায়েল নিয়ন্ত্রিত এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। সেখানে সংঘর্ষের পর ইসরায়েলি যুদ্ধবিমান থেকে দুবার হামলা চালানো হয়েছে। ইসরায়েলি ওই কর্মকর্তা বিমান হামলার বিষয়টি নিশ্চিত না করলেও বলেছেন, হামাসের যোদ্ধারা ইসরায়েলি বাহিনীর উপর হামলা করেছেন। তারা ইসরায়েলি সৈন্যদের লক্ষ্য করে স্নাইপার থেকে গুলি ছুড়েছেন এবং রকেট চালিত গ্রেনেড নিক্ষেপ করেছেন। তিনি বলেন, দুটি ঘটনায় ইয়েলো লাইনের পূর্ব দিকে ইসরায়েল নিয়ন্ত্রিত এলাকায় ঘটেছে। এটি যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন। ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, রাফা সহ দক্ষিণ গাজার বিভিন্ন স্থানে হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। ইসরায়েলের টেলিভিশন চ্যানেল 12 বলেছে, দক্ষিণ গাজার সর্বশেষ পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাৎজের মধ্যে ফোনালাপ চলছে। ইসরায়েলের সরকারি সম্প্রচার মাধ্যমের খবরে বলা হয়েছে, হামাস সদস্যদের সঙ্গে সৈন্যদের গুলি বিনিময়ের পর দক্ষিণ গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা বলেছে, গাজার রাফা এলাকায় হামাস যোদ্ধা ও ইসরায়েলি সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষ চলছে। এছাড়া একটি বিস্ফোরক ডিভাইস বিস্ফোরণের খবরও পাওয়া গেছে। আইইডি বিস্ফোরণে সেখানে ক্ষয়ক্ষতি ও ইসরায়েলি সৈন্যরা আহত হয়েছে। গাজায় যুদ্ধ চলাকালীন ইসরায়েলি সৈন্যদের সঙ্গে কাজ করা একটি গোষ্ঠীর সদস্যদের বিরুদ্ধে হামাসের অভিযান ঘিরে নতুন করে এই সংঘর্ষ শুরু হয়েছে। ইসরায়েলি সৈন্যদের সহায়তা করায় ওই গোষ্ঠীর সদস্যদের অত্যন্ত ঘৃণিত বলে মনে করেন ফিলিস্তিনিরা। সশস্ত্র ওই মিলিশিয়া গোষ্ঠীর সদস্যদের হামাস খুঁজছে বলেও ধারণা করা হচ্ছে। অভিযোগ উঠেছে, মিলিশিয়া গোষ্ঠীটির সদস্যদের আটকের জন্য হামাস ওই এলাকা ঘিরে অভিযান পরিচালনা করতে চায়। যদিও এই বিষয়ে এখন পর্যন্ত নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্র জুড়ে নো কিংস স্লোগানকে সামনে রেখে ডোনাল্ড ট্রাম্প বিরোধী ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। নিউ ইয়র্ক, ওয়াশিংটন, লস অ্যাঞ্জেলেস সহ ছোট শহরগুলোতেও হাজার হাজার মানুষ রাস্তায় নেমে ট্রাম্প প্রশাসনের কর্তৃত্ববাদী নীতির প্রতিবাদ জানায়। বিক্ষোভে রাজনীতিক, শিল্পী, সাধারণ নাগরিক থেকে শুরু করে প্রবীণরাও অংশ নিয়েছেন। শনিবার নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে হাজারো বিক্ষোভকারী নো কিংস ব্যানারে হাতে অংশ নেন। একই দিনে দেশজুড়ে 2500-এর বেশি স্থানে একযোগে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। রয়টার্স জানিয়েছে, শিকাগোর গ্র্যান্ড পার্ক, ওয়াশিংটন ডিসি ও মায়ামি সহ বিভিন্ন শহরে মানুষ রাস্তায় নেমে গণতন্ত্র রক্ষায় সরব হয়েছেন। বিক্ষোভকারীরা অভিযোগ করছেন, ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপ্রধান না হয়ে রাজা হিসেবে স্বৈর শাসন চালাচ্ছেন। তারা বলছেন, ট্রাম্প তার কার্যনির্বাহী ক্ষমতার সীমা অতিক্রম করছেন এবং জনগণ এই অতিরিক্ত ক্ষমতা সহ্য করবে না। আন্দোলনের অংশ হিসেবে বিক্ষোভকারীরা ব্যানার, বেলুন ও নানা স্লোগান হাতে মিছিল করেছেন। 18 দিন ধরে চলা শাটডাউনের মধ্যে অনুষ্ঠিত এই সমাবেশগুলোতে বক্তারা জানিয়েছেন, ট্রাম্পের কর্মকাণ্ড মার্কিন গণতন্ত্র ও সাংবিধানিক ভারসাম্যের জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে। আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন জানিয়েছেন, তাদের আইনজীবী দল শান্তিপূর্ণ ও সুসংগঠিত মার্চ নিশ্চিত করতে মাঠে কাজ করছে। নো কিংস আন্দোলনের বিক্ষোভে যোগ দিয়েছেন খ্যাতনামা তারকারাও, যার মধ্যে রয়েছেন অভিনেত্রী জেন ফন্ডা, ক্যারি ওয়াশিংটন, সঙ্গীতশিল্পী জন লেজেন্ড, অভিনেতা অ্যালান কামিং ও জন লেগুইজামো।
এছাড়াও বিক্ষোভের ঢেউ ছড়িয়ে পড়েছে ইউরোপেও। যুক্তরাজ্য, মাদ্রিদ ও বার্সেলোনায় মার্কিন দূতাবাসের সামনে শত শত মানুষ আন্দোলনে অংশগ্রহণ করেছেন। বিক্ষোভের আগে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তারা আমাকে রাজা বলে ডাকছে, কিন্তু আমি কোনো রাজা নই। বিশ্লেষকরা মনে করছেন শনিবারের এই সমাবেশ আধুনিক আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় নাগরিক প্রতিবাদ হতে পারে, যেখানে আনুমানিক 30 লাখ মানুষ অংশ নিয়েছে। গাজায় যুদ্ধবিরতির পরও বন্ধ হয়নি ইসরায়েলি আগ্রাসন। গেল 10 অক্টোবর চুক্তি কার্যকরের পর থেকে এ পর্যন্ত 47 বার লঙ্ঘন করেছে তেল আবিব। গোলাবর্ষণ, টার্গেট হামলা ও বেসামরিকদের ওপর গুলি চালানোর অভিযোগ এনেছেন স্থানীয় প্রশাসন। মিডিয়া অফিস জানিয়েছেন এসব হামলায় ব্যবহার করা হয়েছে ট্যাঙ্ক, ড্রোন ও সেনাযান। শেজায়া, আলতুফা ও জায়তুনিসেনা মোতায়েন অব্যাহত রেখেছে নেতানিয়াহু বাহিনী। খান ইউনিস থেকেও সেনা পুরোপুরি প্রত্যাহার করা হয়নি। এমনকি বেইত লাহিয়া ও বেইত হানুনে এখনও ফিলিস্তিনিদের প্রবেশ নিষিদ্ধ রয়েছে। এই অবস্থার মধ্যে গাজার একমাত্র আন্তর্জাতিক প্রবেশদ্বার রাফা সীমান্ত খুলে দেওয়ার কথা থাকলেও তা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে বলে জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার দাবি, হামাস এখনও সব মৃত জিম্মির মরদেহ ফেরত দেয়নি, তাই সীমান্ত খোলা সম্ভব নয়। ফিলিস্তিনি দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছিল গেল সোমবার থেকে রাফা খুলে দেওয়ার কথা, কিন্তু নেতানিয়াহুর সিদ্ধান্তে তা স্থগিত হয়ে যায়। স্বাধীনতাকামী সংগঠনের দাবি করেছে রাফা বন্ধ রাখার সিদ্ধান্ত যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন। রাফা সীমান্ত পুনরায় খোলা ও মানবিক সহায়তা প্রবেশের বিষয়টি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতির চুক্তির অন্যতম প্রধান শর্ত ছিল। ওই চুক্তির লক্ষ্য ছিল যুদ্ধ বন্ধ করে গাজার মানবিক সংকট কিছুটা লাঘব করা। হামাস শনিবার জানিয়েছে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরায়েল রাফা সীমান্ত বন্ধ রাখলে বন্দীদের মরদেহ হস্তান্তর বিলম্বিত হবে। এদিকে যুদ্ধবিরতি চুক্তির আওতায় শনিবার রাতে গাজায় আরও 2 ইসরায়েলি জিম্মির মরদেহ রেড ক্রসের কাছে হস্তান্তর করেছে হামাস। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী ও নিরাপত্তা সংস্থা এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। প্রথমবারের মতো হাইপার স্পেকট্রাল স্যাটেলাইট 1 মহাকাশে সফলভাবে উৎক্ষেপণ করেছে পাকিস্তান। স্যাটেলাইটটি চীনের উৎক্ষেপণ কেন্দ্র থেকে পাঠানো হয়েছে। পুরো প্রক্রিয়াটি সরাসরি পাকিস্তানের স্পেস অ্যান্ড আপার অ্যাটমসফিয়ার রিসার্চ কমিশন করাচি কমপ্লেক্স থেকে সম্প্রচার করা হয়। সুপারকোরের এক মুখপাত্র জানান, স্যাটেলাইটটি বন্যা ও ভূমিধসের পূর্বাভাস, পরিবেশ পর্যবেক্ষণ ও ভূতাত্ত্বিক ঝুঁকি শনাক্তকরণে সাহায্য করবে। এছাড়া এটি অবকাঠামো উন্নয়ন ও নগরায়ণ পরিকল্পনায় নতুন সম্ভাবনার দরজা খুলবে। মুখপাত্র আরও বলেন, এই সফল উৎক্ষেপণ পাকিস্তানের জাতীয় মহাকাশ নীতি ও ভিশন 2047-এর গুরুত্বপূর্ণ অর্জন। এবছর এটি পাকিস্তানের তৃতীয় স্যাটেলাইট। এর আগেও U-1 এবং KS-1 স্যাটেলাইট কক্ষপথে স্থাপন করা হয় এবং বর্তমানে কার্যক্রম পরিচালনা করছে। তিনি বলেন, এই স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে পাকিস্তানের মহাকাশ কর্মসূচি প্রযুক্তিগত নতুন যুগে প্রবেশ করেছে। এবার ফিরছি বিনোদনের সংবাদ নিয়ে। 150 কোটি রুপির বিজ্ঞাপনের চুক্তির মাধ্যমে আলোড়ন সৃষ্টি করেছেন রণবীর সিং। এরই মধ্যে অন্তর্জালে উন্মুক্ত হয়েছে এর ফার্স্ট লুক, যেখানে অ্যাকশন লুকে হাজির হয়ে গেছেন রণবীর সিং। কোনো সিনেমা নয়, এটি খাবারের ব্র্যান্ড চিংস ডিজি চাইনিজের নতুন বিজ্ঞাপন। অন্তর্জালে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আলোচনা। 150 কোটি রুপি বাজেটের এই বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন দক্ষিণী নির্মাতা অ্যাটলি কুমার, যিনি 2023 সালে শাহরুখ খানকে নিয়ে জওয়ান নির্মাণ করে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন। অ্যাটলির নিজ ঘরানার অ্যাকশন স্টাইলে তৈরি এই বিজ্ঞাপনে রণবীরকে দেখা যাবে এক গুপ্তচর এজেন্টের চরিত্রে। বিপরীতে থাকছে নায়িকা শ্রীলীলা, আর খলনায়কের ভূমিকায় দেখা যাবে ববি দেওলকে। সূত্রের খবর অনুযায়ী এই বিজ্ঞাপনটি তৈরি হয়েছে প্রায় 150 কোটি রুপি বাজেটে, যা ভারতের বিজ্ঞাপন ইতিহাসে অন্যতম ব্যয়বহুল প্রজেক্ট। তুলনা করলে দেখা যায় এই বিজ্ঞাপনের ব্যয় অনেক বলিউড ছবির চেয়েও বহুগুণে বেশি। রণবীর সিং এর আগে চিংস ব্র্যান্ডের জন্য বেশ কিছু জনপ্রিয় বিজ্ঞাপনে কাজ করেছেন। রোহিত শেঠির পরিচালনায় তৈরি তার আগের চিংস অ্যাড সিরিজও বেশ সাড়া ফেলেছিল। এবার অ্যাটলির সাথে তার এই নতুন উদ্যোগকে অনেকেই বলিউড বিজ্ঞাপনের সংযোগের নতুন অধ্যায় হিসেবে দেখছেন। তারই ফার্স্ট লুক প্রকাশ্যে এলো শনিবার, আর তারপর থেকে সোশ্যাল মিডিয়ায় শোরগোল তুঙ্গে। ঝড়ের গতিতে ভাইরাল হয় এই বিজ্ঞাপনের পোস্টার।
এখন দেখার বাকি বিজ্ঞাপনে আর কোনো নতুন চমক লুকিয়ে থাকছে কিনা। অন্যদিকে রণবীর এখন ব্যস্ত রয়েছেন তার আগামী ছবির কাজে, যার পরিচালক আদিত্য ধর। এই ছবিতে তার সহ অভিনেতা হিসেবে থাকছেন সঞ্জয় দত্ত আর মাধবন, অক্ষয় খান্না ও অর্জুন রামপাল। আগামী 5 ডিসেম্বর মুক্তি পেতে চলেছে এই বহুল প্রতীক্ষিত অ্যাকশন ড্রামা। শেষ করছি খেলার সংবাদ দিয়ে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সাম্প্রতিক বিবৃতিকে নির্বাচিত, পক্ষপাতদুষ্ট ও আগাম সিদ্ধান্তমূলক বলে কঠোর সমালোচনা করেছে পাকিস্তান। দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারা সতর্ক করে বলেছেন, এমন বিবৃতি খেলাকে রাজনৈতিক করে তুলতে পারে এবং বৈশ্বিক ক্রিকেট প্রশাসনে আস্থা নষ্ট করতে পারে। রোববার এক্সপোস্টে আতাউল্লাহ তারার বলেন, সন্ত্রাসবাদের প্রধান ভুক্তভোগী পাকিস্তান আইসিসি পক্ষপাতমূলক ও যাচাইবিহীন মন্তব্যকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছে। আইসিসি সম্প্রতি এক বিবৃতিতে দাবি করেছিল যে আফগানিস্তানের স্থানীয় 3 ক্রিকেটার পাকিস্তানের বিমান হামলায় নিহত হয়েছেন। এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে তথ্যমন্ত্রী তারার বলেন, আইসিসি কোনো স্বাধীন সূত্র বা প্রমাণ উপস্থাপন করেনি। এটি একটি বিতর্কিত অভিযোগকে প্রতিষ্ঠিত সত্য হিসেবে তুলে ধরছে, যা বৈশ্বিক ক্রিকেট প্রশাসনের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করে। মন্ত্রী আরও অভিযোগ করেন, আইসিসির বিবৃতি প্রকাশের পরপরই এর চেয়ারম্যান জয় শাহ এবং আফগানিস্তান ক্রিকেট বোর্ড একই ধরনের মন্তব্য করে একটি কৃত্রিম প্রতিধ্বনি তৈরি করেছেন। তারারের দাবি, এটি পরিকল্পিতভাবে পাকিস্তান বিরোধী বক্তব্য উপস্থাপনের চেষ্টা। তিনি আরও বলেন, আইসিসির বর্তমান নেতৃত্বের অধীনে একাধিক অপ্রয়োজনীয় বিতর্ক সৃষ্টি হয়েছে, যা পাকিস্তান ক্রিকেটকে লক্ষ্যবস্তু করছে এবং সাম্প্রতিক হ্যান্ডশেক বিতর্ক এর ঘটনাও সেই ধারাবাহিকতার অংশ। তারা জোর দিয়ে বলেন, খেলাধুলায় কখনোই রাজনীতি ঢোকানো উচিত নয়। আইসিসিকে তার নিরপেক্ষতা, স্বাধীনতা ও ন্যায়নিষ্ঠ অবস্থান ফিরিয়ে আনতে হবে। তিনি স্পষ্টভাবে মন্তব্য করেন, বর্তমান নেতৃত্বের ভারতীয় পরিচয় কোনোভাবেই আইসিসির সিদ্ধান্তকে প্রভাবিত করা উচিত নয়। এই ছিল প্রজন্ম টেলিভিশনের প্রাইম নিউজ। পরবর্তী প্রাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।